তাহলে সারা বাংলাদেশের বাউল শিল্পীরারে তুলিয়া এইভাবে কথাবার্তা হওয়া এটা আমি মনে করি না যুক্তিসঙ্গত। সুনামগঞ্জ জেলার ভেতরেই কিন্তু 3টা 21 পদকপ্রাপ্ত আছে, 21 পদকপ্রাপ্ত বাউল আছেন। খে শাহ আব্দুল করিম, তারপরে হইল রামখানাই লাল দাস এবং সুষমা দাস। আপনি কুজ লইয়া দেখৌকা, আপনি খবর লইয়া দেখৌকা, নেত্রকোনা থাকি যত গুণী শিল্পী হল সিলেট বিভাগের মাঝে আইয়া মালজোড়া গান করছেন আর মালজোড়া গান করিয়া গেছেন, পালা গান করিয়া গেছেন, তারারে এতভাবে সম্মান দেওয়া হয়েছে, এতভাবে মানে সম্মানিত করা হয়েছে, এটা আপনি কল্পনা করতে পারতেন না। যে কারণে বাংলাদেশের মাধ্যমে সর্বপ্রথম 1930 সালে বাউল স্রষ্টা রশিদ উদ্দিন এই বাংলাদেশের মাধ্যমে সর্বপ্রথম নেত্রকোনা ময়মনসিংহে ধারক বাহক হিসাবে দাঁড়িয়েছিল। যে কারণে এই নেত্রকোনা ময়মনসিংহের নাম শুনলে সারা বাংলাদেশের শিল্পীরা যদি নামটা শুনে ফেরটা হইলে হইলে যায়। বাহ, সারা বাংলাদেশের বাউল শিল্পী যারা আছেন যদি নেত্রকোনার নাম শুনেন তাহলে কিন্তু ফেট ফুলি যায়। আর আপনারা বিগত দিন যারা বাউল সঙ্গীত অনুরাগী আছেন, শিল্পী সকল আছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন অঞ্চলের যথা সিলেট বিভাগ সহ সারা বাংলাদেশের সকল বাউল শিল্পী এবং সঙ্গীত অনুরাগী দর্শক শ্রোতা যারা আছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম। আমি ইকরামউদ্দিন, আপনারা জানেন আমি টুকটাক বাউল গান গাই। আর এই ভিডিওটা আমার চকুর মাঝে বিগত দিন চকুর মাঝে বাসের কিতা কয়েকজন মানুষে একটা আমার ইনবক্স করছেন আমার বাউল ইকরামউদ্দিন লাইভ পেজ এবং ফেসবুক মেসেঞ্জারও। তা আসলে শুধু একটা না, বিগত দিন ফেটফুলার ভিডিও খাদিজা ভান্ডারীর সাথে যে হবিল সরকারের কিছু কথা খাটাখাটি হয়েছিল, স্টেজও এক ধরনের মারামারি সাংঘর্ষিক, যেটা এই জিনিসগুলাও আমার কাছে অনেকজনে ফাটাইয়া দিন। তো দেওয়ার পরে আমি চাইছিলাম না যে কোনো কিছু মাতি, মানে আগের ভিডিও তো অলরেডি তো আমি মাতি না। এটা বাংলাদেশ বাউল সমিতি, জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন এবং অন্যান্য যারা বাউল শিল্পীদের ওই যে উনি বললেন ধারক বাহক যারা আছেন এবং আমাদের বাউল শিল্পীদের যারা কর্মকর্তা এবং উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, সঙ্গীত অনুরাগী যারা আছেন ডাকাত, তারা কিন্তু কি জিনিসটার মীমাংসা হইয়া দিচ্ছেন, এটা আমরা দেখছি ইদানিং। তো যেহেতু এই জিনিসটা মীমাংসা হয়ে গেছে কি আমার কথাবার্তা হওয়ার বা আমার ভিডিও মেক করার আমি কোনো কারণ দেখি না। তো এই ভিডিওটা বিগত কয়েকদিন আগে আমার মিনিমাম 10 থেকে 12 জন মানুষে আমার ইনবক্স একটা ফাটাইছেন। শুধু একটা না, সারা ভিডিওর লিঙ্ক তান যেখানে গান করছেন ও সেম একই কথা যে ফেটফুলার কাহিনী, যে সারা নেত্রকোনা ডিস্ট্রিক্টের বাউল শিল্পীরার নাম বা তারার যে কার্যকলাপ বা তারার পালা গানের বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলিষ্ঠ রূপে আকারে উপস্থাপনা করা, এই জিনিসগুলা যদি কেউ শুনে তাহলে কিন্তু সারা বাংলাদেশের বাউল শিল্পীরার মানে ফেট ফুলি যায়। আমি একটা কোনো জিনিস বুঝি না যে এই ফেট ফুলা শব্দটা কেন হবিল সরকার বারবার আমজনতার মাঝে এবং সঙ্গীত অনুরাগী যারা আছেন সঙ্গীত বিভাগের মাঝে বা যারা বাউল গান শোনেন তারার মাঝে এই ফেট ফুলা শব্দটা কোন কারণে বারবার বিচারায় উপস্থাপনা করে। আর এমনভাবে তিনি উপস্থাপনা করলো সারা বাউল শিল্পী যারা আছেন বাংলাদেশের ভিতরে সকলের ফেট ফুলি যায়। তাইলে তো খাদিজা ভান্ডারী ঠিক কথা কইছে যে বাউল শিল্পীরার নাম শুনিয়া, নেত্রকোনার বাউল শিল্পীরার নাম শুনিয়া বা সালাম সরকারের নাম শুনিয়া ফেট ফুলি যায়। খেনে ফেট ফুলে কোন কারণে ফুলে? তারা অধিকাংশ বাউল শিল্পীরা নেশাগ্রস্ত হইয়া, মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, ইয়াবা খাইয়া, হিরোইন খাইয়া তারা স্টেজও যায়। পবিত্র একটা কণ্ঠ, এই পবিত্র কণ্ঠটারে তারা অপবিত্র করে স্টেজও উঠিয়া বিভিন্নভাবে তারা বিকৃত আকারে গানগুলারে পরিবেশনা করে। সকল নাই, কিছু কিছু বাউল শিল্পী। এর জন্যই কি ফেট ফুলে খাদিজা ভান্ডারী কি এর জন্যই কথাটা কইছিল? তাহলে তো আমরা দৈরা নিমু খাদিজা ভান্ডারী ঠিক কথা কইছিল। যাই হোক, এটা মীমাংসা হয়েছে, এটা লইয়া আলোচনা করার কোনো দরকার দেখি না। কিন্তু উনি বারবার কেন এই কথাগুলি বলেন? তাহলে সারা বাংলাদেশের বাউল শিল্পীরারে তুলিয়া এইভাবে কথাবার্তা হওয়া এটা আমি মনে করি না যুক্তিসঙ্গত। আপনারা যদি একটা জিনিস ধরুন, আমরা কইলে কইতাম পারি বা আমি কইলে কইতাম পারি, আপনি যে
নেত্রকোনা দেখাইলা, মানে জেলা বিভাগ আলাদা করে দিলা, এটা কোন যুক্তিতে? আমি যদি দেখাই এখন যে আপনার নেত্রকোনাত কিতে আছে, আপনার নেত্রকোনা ডিস্ট্রিক্টের মাঝে কোন ধরনের বাউল গান হয়, আপনার নেত্রকোনা এরিয়ার মাঝে কোন ধরনের বাউল গান হয়, এটা তো আমরা দেখি ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে। কোন ধরনের, এক ধরনের বাউল শিল্পীরা কইতে আছে ফালা গান হইল ওটা, কোনটা নারীর বেশ ধরিয়া, নারী রূপণ করিয়া, বডির মাঝে, দেহর মাঝে, হ্যাঁ, মেয়েদের পোশাক পরিয়া স্টেজের মাঝে পারফরমেন্স করা, এটাই নাকি পালা গান। তাহলে এটা যদি পালা গান হয় নেত্রকোনা ময়মনসিংহ এরিয়ার, তাহলে হবিল সরকার, আমার প্রশ্নই কেন থাকে, আপনি যে গানটা করা এটা কোন গান? আপনি নেত্রকোনা এবং এই ডিস্ট্রিক্ট, এই জেলাটারে পার্থক্য করে দিলা, আলাদা করে দিলা। আলাদা যদি করুন, আমি যদি প্রশ্ন রাখি যে সুনামগঞ্জ জেলার ভেতরেই কিন্তু 3টা 21 পদকপ্রাপ্ত আছে, 21 পদকপ্রাপ্ত বাউল আছেন, খে শাহ আব্দুল করিম, তারপরে হইল রামখানাই লাল দাস এবং সুষমা দাস। 3টা 21 পদক কিন্তু একই জেলার ভেতরে এবং একই বিভাগের ভিতরে। এইরকম কোনো কিছু আসেনি নেত্রকোনাত। আমি দেখাইলে দেখাইতাম পারি, বাট আমি তো দেখাইতাম না, কিতার লাগি দেখাইতাম? এটা অনার্থক কথাবার্তা, এটার কোনো যুক্তি নাই। এই কথার যদি কোনো ভিত্তি থাকতো, যুক্তি থাকতো, তাহলে তুমি দেখাইতে পারতাই। এটা সর্বোপরি মিলাইয়া হয় নেত্রকোনা, ময়মনসিংহ, ঢাকা, অন্যান্য জেলা যা আছে, সিলেট বিভাগ, সব কিছু মিলিয়ে এলো সারা একটা বাংলাদেশ। আমরা সবাই মিললে সিলে বাউল গান পরিবেশনা করতাম। আর বাউল গান পরিবেশনা করিয়া যে এতই বড় একটা মার্কেটিং করতে হইব, এইরকম কোনো কিছু নাই। কিন্তু আপনাদের কিছু সংখ্যক কার্যকলাপ, কিছু সংখ্যক কথাবার্তা আমরারে বাউল সঙ্গীতরে, বাউল সমাজরে এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ করে। আপনার আর উচিত থাকবো যে এই ধরনের কথাবার্তা সমাজের মধ্যে, ইন্টারনেটের মধ্যে এবং মিডিয়ার মধ্যে, অনলাইনের মধ্যে মারতে এবং কথা কইতে খুবই মানে হুশ হইয়া এবং সাবধানে কথাবার্তা হওয়া লাগবে, নাহলে কোন সময় কোন কথা স্লিপ অফ টান হইব এটা আপনি নিজে কইতে পারতেন নাই। আর আপনার বা আপনার আর দেখলাম বেশিরভাগই এইভাবে এই কথাবার্তা লইয়াগুলা বেশি মার্কেটিং করুন, ইদানিং আমরা দেখলাম। আগে এরকম আসিল না। গান কি ফালা গান, মাল জোড়া গান এইভাবে কি হয় নাই? আপনি বা আপনারা, আপনার ঢাকা সহ, সিলেট বিভাগ সহ যারা সিনিয়র শিল্পীরা আছেন, আপনি দেখেন না? আপনি তাদের কাছ থেকে শিখেন নাই? তাদের কাছ থেকে কোনো শিক্ষা নেন নাই যে বাউল গানটা কিভাবে পরিবেশনা করতে হয়, বাউল গানটা কিভাবে মানে গাইতে হয়? এগুলো তো অবশ্যই শিখা লাগবে। আর শিখুন না যদি এইভাবে ফলস কথাবার্তা, আপনার সাংঘর্ষিক কথাবার্তা এইভাবে যদি সমাজের মধ্যে প্রচার হইতেই থাকে যে নেত্রকোনার বাউল অগলতর মাঝে, সারা বাংলাদেশের বাউল অগলতর মাঝে নেত্রকোনার বাউলরা এই সেই ওখান ওখান, কেন, কোন কারণে আপনি এই বিভাগটারে, আপনার এই জেলাটারে আলাদা কইরা দেখুন? আলাদা করার তো কোনো কায়দা দেখি না। আপনার অবশ্যই হুশ হইয়া কথাবার্তা কোয়া আমি মনে করি জরুরি। শুধু আপনি না, আপনার মতনই আমরা যারা আছি মিডিয়ার সামনে, অনলাইনের সামনে খুবই খুবই গুরুত্বপূর্ণভাবে কথাবার্তা মারতে হইব এবং যুক্তিসঙ্গত কথাবার্তা মারতে হইব। কোরআন হাদিস আপনারা এটা প্রচার কররা, আপনারা দর্শকের সামনে মানে আপনার যে শিক্ষা আছে, এটা মানে পারিবারিক শিক্ষা হোক, এটা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা হোক, এটা যে আপনার যে একটা প্রতিভা আছে, এই প্রতিভাটা যে আপনি জাতির সামনে তুলিয়া ধররা, এইভাবে তুলিয়া ধরার কোনো মানে হয় না, এইভাবে তুলিয়া ধরার কোনো যুক্তি আমি দেখি না। আমার অনুরোধ থাকবো, এখনই সময় সংশোধন হওয়ার, এখনও সময় যে এগুলারে আপনার সামনের দিকে কিভাবে সুন্দরভাবে বাউল গানটারে লইয়া জাতির কাছে, বিশ্বের কাছে উপস্থাপন করা হয়, এই ভুলভাবে পরিবেশনা না করিয়া অবশ্যই সকলে এটা সংযত থাকা লাগবো। আর সংযত যদি থাকুন না, তাহলে অন্তত আমি কইতাম পারি আমাদের এই আলোচনার কারণে যেভাবে মানে প্রশ্নবিদ্ধ হইয়া যার বাউল গানটা সারাটা জীবনইভাবে প্রশ্নবিদ্ধ হইব। এটা কোনো কথা হইল যে নেত্রকোনার বাউল গল্পের কথাবার্তা শুনলে, নাম শুনলে সব শিল্পীরার ফেট ফুলি যায়? এটা কোনো যুক্তি আছে? এই যুক্তি আছে এই কোনো এই কথার মাঝে? আপনি কুজ লইয়া দেখোকা, আপনি খবর লইয়া দেখোকা, নেত্রকোনা থাকি যত গুণী শিল্পী সকল সিলেট বিভাগের মাঝে আইয়া মালজোড়া গান করছেন আর মালজোড়া গান করিয়া গেছেন, পালা গান করিয়া গেছেন, তারারে এতভাবে সম্মান দেওয়া হয়েছে, এতভাবে মানে সম্মানিত করা হয়েছে, এটা আপনি কল্পনাও করতে পারতেন না এই আমরা সিলেট বিভাগের মাঝে। বিগত দিন আপনারা দেখছেন কিনা আমি জানি না, হজরত আরকুম শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফের গত মার্চে 19 মার্চ
সম্ভবত আমি যদি ভুল না করিয়া থাকি 19শে মার্চ আমরা বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী আকলিমা বেগম আইসলাম। আকলিমা বেগমে আইয়া তান যেভাবে সুন্দরভাবে উপস্থাপনা করিয়া সিলেট বিভাগ তাই কীভাবে গান পরিবেশনা করতা, কি কি মানুষের সাথে তাইনের সুসম্পর্ক ছিল, তাইন এখনও জীবিত আছেন, তাইনেরও মানে সঙ্গের সঙ্গী যারা আছিল অনেকজন মারা গেছেন, আল্লাহ তান্ডে আরও হায়াতি বাড়াইয়া দেওক। এই ভাষণটা যদি আপনারা শুনুন হজরত আরকুম শাহ রহমতুল্লাহ আলহি উরুসের গত 19 মার্চ 2023, তাহলে আপনারা বুঝতে পারবা আজ থেকে 30 বছর আগের বাউল গান কোন ধরনের ওনারা পরিবেশনা করেছিল। আর আপনি হবিল সরকার এবং আপনারা যারা ইয়াং জেনারেশনের কিছু কিছু বাউল শিল্পী আছেন, আপনারা কথাবার্তা যেগুলা যে স্লিপর আমরা এই মিডিয়ার মাঝে এই সমাজের মাঝে, এটা সত্যি আমাদের জন্য ভয়ানক। যুক্তি আছে, নীতি আছে, ন্যায় আছে, অন্যায় আছে। অন্যায়টার অবশ্যই আমরা বর্জন করতে হইব, আর যেটা ন্যায় আছে ন্যায়ের পক্ষে সবসময় থাকা লাগবো। আপনি বা আপনারা কিছু সংখ্যক বাউল শিল্পী যারা আপনারা আসুন এভাবে যে আলোচনা করুন আমরা এই সমাজের মাঝে, এই অনলাইন মিডিয়ার মাঝে, অবশ্যই আমরা এটা লজ্জিত হই এবং আমরা মনে করি এটা আমাদের জন্য ভয়াবহ এবং লজ্জাজনক। এখনই আমি মনে করি সংশোধন হওয়াটা খুবই প্রয়োজন। আর সংশোধন যদি না হন তাহলে আগামী দিনের জন্য বাউল গানটা যেভাবে ধ্বংসের পথে যাইরো এটা অবশ্যই ধ্বংস হইব। বিগত দিন আপনারা দেখছেন না যে কোন জায়গার জানি সম্ভবত টাঙ্গাইলের না কোনানের একটা বাউল শিল্পীর আস্তানার মাঝে যন্ত্রমন্ত্র যা কিছু আছিল সব কিছু নষ্ট হইয়া গেছে, মানে তারা ভাঙচুর করছে। কোন কারণে, কি কারণে? এই সমস্ত বক্তব্যের কারণে কিন্তু আমরা বাউল সমাজের মাঝে দুর্নীতি। কত সুন্দর বাউল গান, কত সুন্দর বাউল গানের কথাবার্তা, এই জিনিসটারে যদি আপনি আমি সুন্দরভাবে ভালোভাবে সঠিকভাবে যেটা শুদ্ধ সংস্কৃতি আছে এটা আমরা প্রচার না করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে আমাদের কাছ থেকে ভুল শিক্ষা নিবে। আপনি যে বারবার এই জিনিসগুলা কইন যে নেত্রকোনা বাউল শিল্পী হলতের নাম শুনলে পরে সারা বিভাগের বাউল শিল্পী হলতের ফেট ফুলে যায়। ফেট ফুলতো কোন কারণে? তাহলে কি ওই কথাটা যে কথা কইছিল খাদিজা ভান্ডারী এই মদ গাঞ্জা খাওয়ার কারণে তারা স্টেজে হইয়া উঠে এটার গন্ধ না ফেট ফুলবো? এটা স্বাভাবিক হইতেই পারে। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আমার কথায় ত্রুটি হইতে পারে, আপনারা নিজ গুণে ক্ষমা করবা। আমি যতটুকু মনে করছি যে এটা আমার যুক্তির ভিতরে আমি এই কথাটা খোয়ার লাগি আমি মনে করছি এটা আমাদের জন্য খুবই জরুরি। এইভাবে একটা জেলারে, এইভাবে একটা বিভাগরে পার্থক্য করা, আলাদা করা কোনোভাবেই একজন বাউল শিল্পীর উচিত নয়। উচিত বললে আমি মনে করি না এই সমাজের মাঝে এটা গ্রহণযোগ্য হইব। আমার ত্রুটি হইতে পারে, ক্ষমা করবা। আমি মনে করি সকল এখন সংশোধন হওয়া দরকার। ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।